আচ্ছা, আপনারা তো জানেন পৃথিবীর সবচেয়ে দামি হীরা বলা হয় কোহিনূরকে, কিন্তু এই কোহিনূরের সমপর্যায়ের আরেকটা হীরা আছে যেটার নাম দরিয়াই নূর, এবং এটা বাংলাদেশি আছে। কি বিশ্বাস হচ্ছে না? আসেন শুরু থেকে শুরু করি। আজ থেকে প্রায় কয়েকশো বছর আগে অন্ধ্রপ্রদেশের একটি গুহা থেকে বেরিয়ে এলো ছোট্ট এক খণ্ড পাথর, কিন্তু সেই খণ্ড থেকে এমন আলো ছড়াচ্ছিল মনে হচ্ছিল পরবাস্তব কিছু একটা চোখের সামনে। এটির নাম দেওয়া হলো দরিয়াই নূর, অর্থাৎ আলোর সাগর। ধারণা করা হয় পৃথিবীর সবচেয়ে দামি হীরা কোহিনূর যেই জায়গা থেকে পাওয়া গিয়েছিল এবং দরিয়াই নূর একই জায়গা থেকে পাওয়া গিয়েছিল, এবং এই কোহিনূরের ছোট বোন বলা হয় দরিয়াই নূরকে। এই তথ্যের সত্যতা মেলে 1851 সালের 31 মে দ্য ইলাস্ট্রেট লন্ডন নিউজে প্রকাশিত দরিয়াই নূরের একটি ছবি থেকে। প্রথমে হীরাটি ছিল মারাঠা রাজাদের কাছে, তারপর হীরাটি হায়দ্রাবাদের নবাব বংশের লোকেরা প্রায় 1,30,000 টাকা দিয়ে কিনে নেয়। তারাও বেশি দিন হীরাটি রাখতে পারেনি। দরিয়াই নূর চলে যায় পারস্যের সম্রাটের কাছে। মজার ব্যাপার হলো, পারস্যের সম্রাটের কাছ থেকেও হাতছাড়া হয়ে যায় হীরাটি। পাঞ্জাবের রাজা রণজিৎ সিং দখল করে নেয় পারস্যের সাম্রাজ্যের অনেক কিছুই, যার মধ্যে ছিল দরিয়াই নূর। 1849 সালে ব্রিটিশরা যখন পাঞ্জাব দখল করে, তখন পাঞ্জাবের রাজা রণজিৎ সিং এর কোষাগার থেকে ব্রিটিশরা লুট করে নেয় কোহিনূর ও দরিয়াই নূর। ব্রিটিশ সরকারই প্রথম এই হীরা বিষয়ে নথিগুলো বিশ্লেষণ করেন এবং হীরার পূর্বের ঐতিহাসিক গতিপথ খুঁজে পান। ব্রিটিশরা হীরাটি দখল নেওয়ার এক বছর পর 1850 সালে রানী ভিক্টোরিয়ার সম্মানার্থে কোহিনূর হীরার সঙ্গে দরিয়াই নূরকে লন্ডনে পাঠানো হয়। কিন্তু ব্রিটিশ রাজপরিবার কোহিনূর সম্পর্কে অতি আগ্রহী হলেও দরিয়াই নূরের ব্যাপারে তাদের আগ্রহ ছিল কম। তাই 2 বছর পরই 1852 সালে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে কলকাতার হ্যামিল্টন অ্যান্ড কোম্পানি দরিয়াই নূর হীরাটিকে নিলামে তোলে। সেই নিলামে উপস্থিত ছিলেন এমন একজন যিনি বাংলাদেশে এই হীরাটির ভবিষ্যৎ নির্ধারণ করে দিয়েছিলেন। ঢাকার নবাব খাজা আলিমুল্লাহ ব্রিটিশ রাজপরিবারের নিলাম থেকে দরিয়াই নূর কেনেন এবং সেটা ঢাকায় নিয়ে আসেন। তারপর থেকে ঢাকার নবাব পরিবারের কাছেই ছিল রহস্যময় এই হীরাটি। রহস্যের ঘনঘটা শুরু হয় 1908 সালের দিকে। নবাব পরিবার তখন ভগ্নদশায়। আর্থিক সংকটে পড়ে আসাম সরকার থেকে প্রায় 14 লাখ টাকা ঋণ নেয় ঢাকার নবাব পরিবার। তখন বন্ধক হিসাবে 109টি মূল্যবান রত্ন আসাম সরকারের কাছে রাখতে হয়েছিল, যার মধ্যে ছিল দরিয়াই নূর। সেই ঋণ ঢাকার নবাব পরিবার আজও শোধ করতে পারেনি। তবে কোনো কোনো মতে ঢাকার নবাব পরিবার সেই ঋণ শোধ করে দিয়েছিল। কিন্তু হীরাটি যেহেতু একটি সরকারের কাছে বন্ধক ছিল, তাই এটি একসময় চলে যায় সরকার শাসিত ব্যাংকের ভল্টে। প্রথমে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে থাকলেও 1947 সালে দেশভাগের পর তা চলে আসে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অফ পাকিস্তানের কাছে। কিন্তু 1971 সালে মুক্তিযুদ্ধের পর সেই হীরাটি চলে আসে সোনালী ব্যাংকের ভল্টে। রহস্যময় বিষয় হলো, 1908 সালে বন্ধক দেওয়ার জন্য দরিয়াই নূর নবাব পরিবার থেকে বের করে দেওয়ার পর 117 বছরে আর কখনো দেখা যায়নি হীরাটিকে। তাই সোনালী ব্যাংকের ভল্টে থাকা দরিয়াই নূর আদৌ আছে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। ব্রিটিশ ইন্ডিয়ার পর সরকারি বিভিন্ন অধিদপ্তর যেভাবে স্থানান্তর হয়েছে, সেই হিসেবে দরিয়াই নূরের দেখভাল করার কথা ভূমি মন্ত্রণালয়ের। আরও সহজভাবে বললে, দরিয়াই নূর স্বাধীন বাংলাদেশে ভূমি মন্ত্রণালয়ের অধীনে আছে। কিন্তু সোনালী ব্যাংকে আদৌ দরিয়াই নূর হীরাটি অক্ষত আছে কিনা তা ভূমি মন্ত্রণালয় কয়েকবার দেখার উদ্যোগ নিলেও আওয়ামী লীগ সরকার আমলে তা কখনোই সম্ভব হয়নি। আমরা ধারণা করে নিয়েছিলাম সোনালী ব্যাংক থেকে বহু আগেই দরিয়াই নূর বেহাত হয়ে গেছে, কিন্তু 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর সোনালী ব্যাংকের একজন কর্মকর্তা প্রথম আলোর কাছে স্বীকার করেন যে অন্তত 10 বছর আগে সোনালী ব্যাংকের মতিঝিল শাখায় একটি প্যাকেটে খুব গোপনে স্থানান্তর করা হয়েছিল, যার উপরে লেখা ছিল দরিয়াই নূর। ভূমি মন্ত্রণালয়ের রেকর্ড থেকে পাওয়া তথ্য সোনালী ব্যাংকের কর্মকর্তার বক্তব্যের সঙ্গে মিলে যায়। ভূমি মন্ত্রণালয়ের রেকর্ড বলছে ঢাকার নবাব পরিবার সম্পত্তিগুলো রাখা ছিল সোনালী ব্যাংকের সদরঘাট শাখায়, যেহেতু নবাব বাড়ি এই দিকেই। কিন্তু 2011 সাল নিরাপত্তার কথা চিন্তা করে ঢাকার নবাবদের সেই সম্পত্তিগুলো সোনালী ব্যাংকের মতিঝিল শাখায় স্থানান্তর করা হয়। এবং এইটার ব্যাপারে আমি প্রথম জানতে পারি একটা ফিকশন পড়ে। ফিকশনটার নাম হচ্ছে দরিয়াই নূর। লেখক আমাদের সবার ফেভারিট রাইটার মোহাম্মদ নাজিম উদ্দিন। তো এতক্ষণ যেই কথাগুলো বলছিলাম সেটা হচ্ছে জুবাইর ইবনে কামালের একটা পোস্ট থেকে বলছিলাম, বাট এই দরিয়াই নূর এই কথাটার ব্যাপারে জানতে পারি প্রথমে এই বইটা থেকে। তবে দরিয়াই নূর বাংলাদেশে আছে কিনা সেটার ব্যাপারে অনেকের সন্দেহ আছে, কারণ 117 বছর এইটাকে আর খোলা হয়নি, কখনো দেখা যায়নি। ব্ল্যাক মার্কেটে চলে যেতে পারে, চলে যাওয়াটাই সবচেয়ে বেশি স্বাভাবিক। তো এমনকি সে এই বইয়ের রাইটার যে মোহাম্মদ নাজিমুদ্দিন, উনি বলছেন যে উনি কোনো এক জায়গা থেকে শুনছেন যে এরশাদ মানে স্বৈরাচার এরশাদ তার কোনো এক বান্ধবীকে খুশি করার জন্য এই হীরাটা তাকে দরিয়াই নূর গিফট করে দিয়েছিলেন। মানে কত বড়, কি বলা যায়, কি ভাষা ব্যবহার করবো আমি জানি না, মানে আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। যাই হোক, আমরা বইটার ব্যাপারে কথা বলি। দরিয়াই নূর হয়তো বাংলাদেশে থাকতেও পারে, নাও থাকতে পারে।
বাংলাদেশের কোনো সম্পদই বাংলাদেশের কাছে আজীবন থাকে না। সব কিছুরই উচ্ছিষ্ট অংশ বাংলাদেশ পায় সবসময়। সবচেয়ে খারাপ অংশগুলো বাংলাদেশ পায় যে কোনো বাইরের দেশের সাথে যে কোনো ডিলে বলেন বা যে কোনো ক্ষেত্রে বলেন। যাই হোক, দরিয়াই নূর এটা হচ্ছে মানে দরিয়াই নূর গল্পটা, এই হীরাটা নিয়ে গল্পটা, মানে মেইন প্লটটা আসলে অসাধারণ একটা প্লট। যে একজন মানুষ জেলে ছিল কিছুদিন, আমি পুরোটা হয়তো বললে হয়তো দিয়ে দেওয়া হবে, স্পয়লার দিয়ে দেওয়া হবে। আচ্ছা, যতটুকু লেখা আছে আমি ততটুকু পড়ে শোনাচ্ছি। দীর্ঘদিন পর জেল থেকে মুক্তি পায় মির্জা আশেক। নতুন করে জীবনটা শুরু করার আগে আবারও পা বাড়ায় ঝুঁকিপূর্ণ এক পথে। শেষ একটি দান মারতে চায় সে। এবার তার পরিকল্পনা যেমন নিখুঁত তেমনি অভিনব, তবে সামান্য ভুলে তলিয়ে যেতে পারে তার জীবনটা, সেই সাথে আরও কিছু মানুষেরও। এসবই কি মহামূল্যবান হীরকখণ্ড দরিয়াই নূরের হাতছানি নাকি অন্য কিছু? তো এটা নিয়ে লেখা, এবং প্লটটা আসলে অসাধারণ একটা প্লট ছিল। বাট গল্পের স্ট্রাকচারটা মানে প্লটটা যেহেতু অসাধারণ ছিল, সো স্ট্রাকচারটা অতটা ভালো মানে আমার কাছে অতটা ভালো লাগেনি। এখন প্রত্যেকটা রাইটারের লেখার এক একটা স্টাইল থাকে, লেখার স্টাইলের ব্যাপারে কিছু বলবো না ভাই, লেখার স্টাইল অবভিয়াসলি ভালো, এডিকটিভ, টানে। বাট যে এরকম অসাধারণ একটা প্লটের উপর আরও অনেক কিছু খেলা যেত। এবং এন্ডিংটা মোটামুটি ভালোই হয়েছে। হ্যাঁ, টুইস্ট ছিল একটু, বাট আরেকটু মানে পুরো প্লট নিয়ে মানে পুরো স্ট্রাকচার নিয়ে, আর যেহেতু এরকম অসাধারণ একটা প্লট, আর অনেক কিছু অ্যাড করা যেত, রিমুভ করা যেত না, আর অনেক কিছু অ্যাড করা যেত, অনেক পেঁচানো যেত। বাট তারপরও মোটামুটি আমার কাছে ওভারঅল ভালোই লেগেছে। এবং আমার মেইন আগ্রহ হচ্ছে এই বইটার চেয়ে এটা হচ্ছে দরিয়াই নূর নিয়ে। গল্প হিসেবে, ফিকশন হিসেবে ভালোই, খুবই ছোট একটা বই, আমি এক বসাতে পড়ে ফেলছি, 2 থেকে 3 ঘন্টার মতো লাগছে হয়তো, 3 ঘন্টাও লাগে না, 2-2.5 ঘন্টা এরকম লাগতে পারে। প্রচ্ছদটাও সুন্দর। আমি এটা এইভাবে পড়ছিলাম যে ঢাকার কোনো প্রাচীন ইতিহাস, যেমন আমি আরও একটা বই রিভিউ করছিলাম, সেটাই আমি বলছিলাম যে ঢাকায় ফাগুন নামে একটা বইয়ের কথা বলছিলাম। তারপর হচ্ছে যে রিয়েল স্টোরি, সো রিয়েল স্টোরিকে ওই যে কি বলে ফিকশন বেসড অন ফ্যাক্ট, লতিফুল ইসলাম স্যারের লতিফুল ইসলাম শিবলির যেই ফেমাস লাইন, ওইটার মতো করে যে ফিকশন বেসড অন ফ্যাক্টকে ফিকশনের আকারে রূপ দেওয়া, সো ওইরকম কিছু একটা ভাবছিলাম। ঢাকায় ফাগুন মোস্টফুল হাসানি নামের, তো এরকম কয়েকটা বই ছিল। আমি ঢাকার প্রাচীন ইতিহাসকে একটু টুইস্ট করে লেখা হয়েছে, হরিমতি বাইজির ব্যাপারে ছিল এখানে, সো এরকম আরও অনেক কিছু। হ্যাঁ, এখানেও বাইজিদের ব্যাপারে, যে ঢাকার নবাবদের একজন নবাব ছিল, সো নবাবের একজন প্রিয় বাইজি ছিল, যে হচ্ছে কোনো একটা রাজ্য থেকে, ভারতবর্ষের অন্য একটা রাজ্য থেকে এসেছিল, এবং তাকে একটা বাড়িতে রেখে দেওয়া হয় তার ব্যাপারে। এবং এটা আসলে সত্যি কিনা আমি জানি না, বাট ঢাকায় ফাগুনে যেই বাইজির কথা ছিল, হরিমতি বাইজি, হরিমতি বাই না অন্য কোনো একটা নাম হয়তো। সো তার স্টোরিটা আমি আগেও বলছি যে ঢাকায় নবাবদের যখন হচ্ছে নবাবরা মানে ঢাকার মানুষদের জন্য সুপেয় পানির জন্য নলকূপ খনন বা কোনো একটা কিছুর ব্যবস্থা করতে চাচ্ছিলেন, তো তখন ঢাকার যত ধর্নাঢ্য ব্যক্তি আছে তাদেরকে ডাকা হয়। তখন কেউ আসলে টাকা দিতে রাজি হয় না, বাট তাদের ওই আসরে যেই বাইজিকে নাচানোর জন্য আনা হয়, সো সেই বাইজি তার জীবনের সমস্ত সম্পদ ওই কাজের জন্য দিয়ে দেয়। সো এটা তার একটা মহৎ অবদান। বাইজিদের কিন্তু আগে খুব ভালো চোখে দেখা হতো না, সমাজের নিম্ন শ্রেণীর নর্তকী বলা হতো বা এই টাইপের জিনিসপত্র বলা হতো। সো খুব এখন যেরকম আমরা আর্টিস্টদের বা ড্যান্সারদের ভালো চোখে দেখি, এখন অনেক জায়গায় ভালো চোখে দেখা হয় না। এটা যার যার পার্সোনাল পার্সপেক্টিভ। তো যাই হোক, আমরা অন্যদিকে চলে যাচ্ছিলাম। বইটা ভালোই, চাইলে পড়তে পারেন, মজা পাবেন। খুব বেশি মানে লিটারেচারের স্বাদ আপনি পাবেন না, সাহিত্যের স্বাদ, খুব বেশি সাহিত্যের স্বাদ পাবেন না। অবভিয়াসলি ফিকশন বলতে মানে কি বলে এরকম থ্রিলার বলতে পারে, হ্যাঁ থ্রিলার, এরকম থ্রিলারে আমি ফিকশন বলতেছি বারবার, থ্রিলারে এই টাইপের মানে লিটারেচার খুব একটা বেশি পাওয়া যায় না, বাট তারপর ওভারঅল গুড। বাট প্লটটা অসাধারণ, আসলে অসাধারণ। দরিয়াই নূরের ব্যাপারে আরও একটু খোঁজখবর আমার করার ইচ্ছা আছে, আপনারাও চাইলে ঘাটাঘাটি করতে পারেন। অসাধারণ একটা, আমি এইটা যে বাংলাদেশে আছে বা বাংলাদেশের এরকম অর্জন আছে, বাংলাদেশের এরকম সম্পদ থাকতে পারে, আই ডোন্ট নো। আমি আগেও শুনছি, অনেক বই পুস্তকে পড়ছিলাম যে বাংলাদেশে আসলে অনেক জিনিসপত্র আছে, প্রাগৈতিহাসিক অনেক জিনিসপত্র আছে যেগুলো ব্ল্যাক মার্কেটে, হ্যাঁ ব্রিটিশ মিউজিয়াম তো চোরা মিউজিয়াম, ওরা অনেক আগে নিয়ে গেছে অনেক কিছু, বাট ফিউচার মানে এছাড়াও আরও অনেক কিছু আছে যেগুলো হচ্ছে বাংলাদেশের বড় যারা মাফিয়া আছে, ধনী ব্যক্তি আছে, তারা হচ্ছে নিজেদের ভিতর বেচা কেনা করে। যাই হোক, দ্যাটস অল ফর টুডে। হোপফুলি সি ইউ সুন। দেখা হবে তো পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন, অ্যান্ড সবাইকে একসাথে ভালো থাকার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম।